রাত পোহালেই বিজয় উদযাপন শুরু। ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, রাজধানী জুড়ে আলোকসজ্জা। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময় প্রয়োজন, সেটি জানার অধিকার জনগণের রয়েছে। সংস্কারে সরকারের কত সময় প্রয়োজন জানতে চায় জনগণ, বললেন তারেক রহমান। ৭ বছর পর জনসভায় আসছেন খালেদা জিয়া। বেতন বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। মহার্ঘ ভাতার হার নির্ধারণে কমিটি গঠন, পাবেন পেনশনভোগীরাও। এবং বাংলাদেশি পণ্য নিতে আগ্রহ পূর্ব তিমুরের ব্যবসায়ীদের, বিনিয়োগের আহ্বান প্রেসিডেন্ট রামোস হর্তার। শুনছিলেন শিরোনাম। স্বাগত সান্ধ্যবাজারে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শপা বিশ্বাস এবং আমি নাজমুস সাকিব। বিজয়ের ৫৪ বছরের দ্বার প্রান্তে বাংলাদেশ। রাত পোহালেই শুরু হবে উদযাপন। বিজয় দিবস বর্ণিল সাজে সেজেছে রাজধানী। মহানগরীর গুরুত্বপূর্ণ ভবনগুলো সেজেছে লাল সবুজের আলোকসজ্জায়। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, জানাবেন যে বিজয় উদযাপনে নগর জুড়ে আলোকসজ্জা কতটা বাড়ল এবং মানুষজন নেমে আসেন কিনা নগরে? সাকিব, আপনি যেমনটা বলছিলেন যে রাত পোহালি মহান বিজয়ের ৫৪তম দিবস উদযাপনের জন্য মানুষজন অপেক্ষায় আছে। সেই বিজয় দিবসকে ঘিরেই কিন্তু পুরো রাজধানী সেজেছে বর্ণিল সাজে। লাল সবুজের মরিচ বাতিতে কিন্তু একরকম ঝাড় বাতি যেটা বলি আমরা, সেই বাতির ঝলকানি কিন্তু পুরো রাজধানীর সরকারি বেসরকারি স্থাপনাগুলো সেজেছে। এক প্রকার একখণ্ড বাংলাদেশের জাতীয় পতাকাও বলা যেতে পারে। আমরা জানি যে এই যে দিনটি উপলক্ষে কিন্তু প্রতি বছরই বিভিন্ন রকম নানা আয়োজন থাকে, বা বিজয় দিবসের আগের দিন বিভিন্ন রকম আয়োজনে কিন্তু সেজে থাকে ঢাকা। সেই ধারাবাহিক কিন্তু এবারও সেজেছে। তবে আমরা এখন যেখানে আছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের সামনে, সেখানে সাধারণ শিক্ষার্থীরাও এসেছিলেন এখানে কিছুক্ষণ আগে। যেহেতু সর্বসাধারণের প্রবেশটা সীমিত করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে কথাও বলেছি। তারা বলছে যে এবারের বিজয় ৫৪তম বিজয় দিবসটা আগের বেশ কয়েকটি বিজয় দিবসের চেয়ে একটু আলাদা। যেমনটি তারা বলছিলেন যে বিগত ১৬ বছরে কর্তৃত্ববাদী সরকারের আমলে অধীনে কিন্তু তারা সেভাবে কিন্তু স্বাধীনতার যে চর্চাটা থেকে তারা কিন্তু বাধাগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে স্বাধীন চর্চা করতে গিয়ে। তবে যেহেতু নতুন একটি সরকার, কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে, এবার কিন্তু সেই জন্য কিন্তু তারা একটু বেশি উৎফুল্ল বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এইবারের যে স্বাধীনতাটা, এটা কিন্তু তারা একটু আলাদাভাবে উদযাপন করতে তৈরি আছে বলে আমাদেরকে জানিয়েছেন। যেমনটা আমরা যখন আরও একটু আগে আসছিলাম, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও গিয়েছিলাম, সেখানেও দেখেছি যে প্রত্যেকটা হলই কিন্তু লাল সবুজের বাতির ঝলকানিতে কিন্তু সাজানো হয়েছে। আমরা কিন্তু প্রশাসনিক ভবন থেকে শুরু করে ভিসি চত্বর থেকে শুরু করে সবগুলো ভবনই কিন্তু লাল সবুজের বাতির মাধ্যমে সাজানো হয়েছে। এছাড়াও আমরা যখন মতিঝিল দিয়ে আসছিলাম, তখন কিন্তু আমরা ব্যাংকগুলো দেখতে পেয়েছি, যে ব্যাংকগুলো কিন্তু আলোকসজ্জায় সাজানো হয়েছে। এবং সেসব ক্ষেত্রে টিএসসিতেও কিন্তু টিএসসির আশপাশের ভবনগুলোও কিন্তু আলোকসজ্জায় সাজানো হয়েছে, এবং সেগুলো দেখতে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষজন তারা আসছে, ভিড় করছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে কিন্তু বহিরাগত যে গাড়ি, মোটর সাইকেল, এগুলো কিন্তু অনুপ্রবেশ, বিশেষ করে আগামীকালকের দিন উপলক্ষে কিন্তু সেগুলোর প্রবেশ নিষেধাজ্ঞা এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও আমরা যতটুকু জানি যে সরকারি বেসরকারি প্রায় সব স্থাপনাগুলোতেই কিন্তু আলোকসজ্জায় সাজানো হয়েছে। তো সাকিব, এখন পর্যন্ত বিজয় দিবস উপলক্ষে রাজধানীর আলোকসজ্জা নিয়ে এই ছিল সবশেষ আমার কাছে। রাজধানীর যেই বর্ণিল সাজে সেজেছে বিজয় উদযাপনের জন্য, সে খবর জানাচ্ছিলেন সানি মৃধা। শম্পা, জাতির বীর যে সন্তানরা রয়েছেন, সেই সন্তানদের স্মরণ করতে প্রস্তুত রয়েছে কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধ, এবং সন্ধ্যা নামতে সেখানে কিন্তু আমরা রং বেরঙের যে বাতি, সেগুলো কিন্তু জ্বলতে দেখেছি।
এবং সাকিব, দেখা যায় যে কোনো দিবসেই নিরাপত্তা ইস্যুটি সবসময় সামনে চলে আসে, সেই নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই এমনটাই জানানো হয়েছে এখন পর্যন্ত বিভিন্ন দপ্তর থেকে। সেই সাথে এই নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে একই সঙ্গে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব। এ নিয়ে আমাদের সহকর্মী হুমায়ুন কবির বিস্তারিত জানিয়েছেন, আমরা সেটি দেখে আসবো। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে মহান বিজয় দিবস উদযাপন করতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে গণপূর্ত বিভাগ স্মৃতিসৌধকে ধুয়ে মুছে পরিপাটি করেছে এবং রংতুলির আঁচড়ে সাজিয়েছে গোটা স্মৃতিসৌধকে। এবং ঢাকা জেলা পুলিশ সুপার কিছুক্ষণ আগেই সাংবাদিকদের ব্রিফ করেছেন, নিরাপত্তা নিয়ে কোনো রকমের কোনো শঙ্কা নেই। আগামীকাল নির্বিঘ্নে যাতে সাধারণ মানুষ মহান বিজয় দিবস উদযাপন করতে পারে সেই লক্ষ্যে ঢাকা জেলা পুলিশ কিন্তু প্রস্তুত রয়েছে। এছাড়াও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা পোশাকে এবং সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। রাত পোহালেই লাখো জনতার ঢল নামবে এই মহান স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে। প্রথম প্রহরেই রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পরেই কিন্তু খুলে দেওয়া হবে স্মৃতিস্তম্ভ সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। বিজয় দিবস উদযাপনের সর্বশেষ খবর নিয়ে আমার কাছে এই ছিল বিস্তারিত। মহান বিজয় দিবস ঘিরে নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। আর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিশৃঙ্খলা সৃষ্টিতে উস্কানিদাতাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। ডিসেম্বর সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে। এদের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব, তারা এই দায়িত্বটা ভালোভাবে যেন পালন করে। ঢাকা শহরে একটু ছিনতাই বেড়ে গেছে, এই জন্য আমরা পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছি শেষ সাথে এই জিনিসটা বেশি হয়, যে সময় এরাও ঘুমায় পড়ে, পুলিশও একটু হয়ে যায়, এই জন্য আমরা শেষ সাথে যেন পেট্রোলিংটা বাড়াই দেয়। সরকার যারা বাইরে আছেন এবং এখনো নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন। যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। অন্তর্বর্তী সরকার কি করতে চাইছে? রাষ্ট্র মেরামতে অন্তর্বর্তী সরকারের কতদিন প্রয়োজন তা জানার অধিকার জনগণের আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, তাদের কর্মপরিকল্পনার রোডম্যাপ জনগণের সামনে আসা উচিত। কিন্তু রোডম্যাপের কথা শুনলেই কোনো উপদেষ্টার মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে বলেও মন্তব্য করেন তারেক রহমান। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের পথ সুগমের সংস্কার শেষে দ্রুত নির্বাচন প্রয়োজন। আরও জানাচ্ছেন শাহাদাত অভ্র। বিজয়ের ৫৪ বছর উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় দলটির নেতারা বলেন, দেশে যতদিন ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে ততদিন রাজপথ ছাড়বে না বিএনপি। বিগত স্বৈরাচার অথবা আজকে আমাদের কাছেই বাকি প্রশ্নের উত্তর রয়েছে। কাজে মনে রাখতে হবে, যে অবস্থায় থেকে যে অবদান রেখেছে প্রত্যেকটি মানুষকে তার সম্মান করতে হবে। এই যে ফ্যাসিস্ট সরকার যারা চলে গেছেন, এখান থেকে পালিয়ে গেছেন, তারা তাদের দোসরদের রেখে গেছেন। এ সময় বিএনপির মহাসচিব বলেন, বিএনপির ৩১ দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না। কেন দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন তার ব্যাখ্যাও দেন মির্জা ফখরুল। আর আবারও আমাদের নেতা, যিনি আমাদের এখানে বসে আছেন সামনে, তার নেতৃত্বে, তার নির্দেশে আমরা ৩১ দফা কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরেছি। সেটা সম্পূর্ণ হবে সংস্কার। এই ৩১ দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না। আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কার কাজে অন্তর্বর্তীকালীন সরকার কত সময় প্রয়োজন জানতে চায় জনগণ। জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। তবে আগেও বলেছি, আজও উল্লেখ করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ করতে হবে। দ্রুতই সরকার নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করবে বলে আশা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। সেই যাত্রায়, আবারও বলছি, দয়া করে মন দিয়ে শুনবেন প্রতিটি নেতাকর্মী এই দলের, সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতান্ত্রিকামী স্বাধীনতা প্রিয় জনগণ।
অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন। একই সাথে ৫৪তম বিজয়ের বছরে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি এই জন্যই বলছি, শাহাদাত অভ্র, এখন, ঢাকা। ৭ বছর পর রাজনৈতিক কর্মসূচিতে সশরীরে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশে উপস্থিত হবেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন বেগম জিয়া। সর্বশেষ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ২০১৭ সালের ১২ নভেম্বর সমাবেশে ভাষণ দিয়েছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলা থেকে খালাস পাওয়ার পর ধীরে ধীরে নানা রাজনৈতিক আয়োজনে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। গত ২১ নভেম্বর সেনাকুঞ্জের আয়োজনে সশরীরে উপস্থিত ছিলেন তিনি। ৪ দিনের ঢাকা সফরের প্রথম দিন ব্যস্ত সময় পার করছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে পণ্য নিতে আগ্রহ প্রকাশ করেছে পূর্ব তিমুর। এছাড়াও রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। পরে যৌথ ব্রিফিংয়ে সফররত প্রেসিডেন্ট বলেন, ডক্টর ইউনূসকে নেতৃত্বে পাওয়া বাংলাদেশের জন্য সৌভাগ্যের। এছাড়া দু দেশের মধ্যে কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেন্সি সমঝোতা স্মারক সই হয়েছে। হাসিব বিল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। শান্তিতে নোবেল বিজয়ী দুই সরকার প্রধান মুখোমুখি। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুর ও দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে তাদের একান্ত আলোচনা। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই নেতার একান্ত বৈঠক শেষে দুদেশের প্রতিনিধি দল অংশ নেয় দ্বিপক্ষীয় বৈঠকে। বাণিজ্য ও যোগাযোগ বাড়াতে ফলপ্রসূ তাদের আলোচনা হয়। এরপর দুদেশের অফিসিয়াল এবং কূটনীতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেন্সি ও ঢাকার পূর্ব তিমুরের অনারারি কনসুলেট খোলার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর সই হয়। এ সময় যৌথ প্রেস ব্রিফিংয়ে বিশ্বের বিখ্যাত মানুষের সাথে তুলনা করে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আসা বাংলাদেশের জনগণের জন্য সৌভাগ্যের। পূর্ব তিমুরে বাংলাদেশের জন্য পণ্যের সম্ভাবনাময় বাজার আছে বলেও জানান দেশটির প্রেসিডেন্ট। Today, to visit a new Bangladesh that is going through remarkable transition and transformation, led by one of the most recognizable face in the world, recognizable name, led by one of the most respected, esteemed leader in the world. দুই নেতার মধ্যে রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আলোচনা হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সফরে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। And we signed some agreements, but beyond the agreements, we also make sure that our relationship on trade, on investments continue and expand. And His Excellency has invited all our investors in Bangladesh to come and invest in East Timor, and we'll be very happy to encourage to build the relationship which started with the birth of East Timor. এর আগে সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বাংলাদেশ সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত প্রেসিডেন্ট। বিজয় দিবসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধ পরিদর্শন করবেন রামোস হোর্তা। একই দিন বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিমুর লেস্তের প্রেসিডেন্ট। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। দীর্ঘদিন পর ডেঙ্গুতে মৃত্যু শূন্য দিন পার করল বাংলাদেশ। তবে গেল ২৪ ঘন্টায় সারা দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৩ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল ২৪ ঘন্টায়
483 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের 15 ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 98,877 জন। এর মধ্যে 63.8% পুরুষ এবং 36.2% নারী রোগী রয়েছে। চলতি বছরের যাবৎ ডেঙ্গুতে মারা গেছেন 548 জন। আট বছর পর বেতন বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, শিগগিরই ঘোষণা করা হবে মহার্ঘ ভাতা। এবার পেনশনভোগীরাও পাবেন এই ভাতা। এদিকে আওয়ামী লীগ শাসনামলে পদ বঞ্চিত 764 জনকে পদোন্নতি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। বিবিএসের সবশেষ হিসেব অনুযায়ী নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি 14% কাছাকাছি। এমন সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর দিল অন্তর্বর্তী সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাংবাদিকদের জানান, মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। প্রথম থেকে 20তম গ্রেডের সবাই এর আওতাভুক্ত হবেন। এবার এই মহার্ঘ ভাতার আওতায় আসবেন পেনশনভোগীরাও। 2টি স্ল্যাবে ভাতার হার নির্ধারণ হবে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে প্রধান করে 7 সদস্যের কমিটির সুপারিশ অনুযায়ী এই হার চূড়ান্ত হবে। কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন। মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায়, সেই ব্যাপারে সরকার একমত। চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া, সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে এবং এটা যত তাড়াতাড়ি যায় তত মঙ্গল। 20তম গ্রেডে বর্তমানে মূল বেতন শুরু হয় 8,250 টাকা এবং সরকারি চাকরিতে প্রবেশের প্রথম ধাপ নবম গ্রেডে মূল বেতন শুরু হয় 22,000 টাকা থেকে। আর সর্বোচ্চ ধাপ গ্রেড 1-এ মূল বেতন 78,000 টাকা। দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা অন্তত 14 লাখ। সাধারণত 5 বছর পর পর নতুন পে স্কেল ঘোষণা করে সরকার। 2009 সালে 7ম পে স্কেল ঘোষণা করার পর 2015 সালে বেতন বাড়িয়ে নতুন পে স্কেল কার্যকর হয়। আর প্রতি বছর জুলাই মাসে 5% হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন চাকরিজীবীরা। এরপর 8 বছর কেটে গেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই খরা কাটতে যাচ্ছে। এদিকে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বঞ্চিত সরকারি 764 কর্মকর্তা পদোন্নতি পেতে যাচ্ছে। 15 বছরে বঞ্চিতদের দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে একটি পর্যালোচনা কমিটি গঠন করে। কমিটি গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদন জমা দেয়। অবসরপ্রাপ্ত ও মারা যাওয়া কর্মকর্তারাও ভূতাপেক্ষ পদোন্নতি দেয়ারও সুপারিশ করা হয় প্রতিবেদনে। এইটা পদোন্নতি ঠিক না, এটা হলো আমি বলি সামাজিক মান মর্যাদা এবং আর্থিক সুবিধা। ওনার একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এটা সরকার নীতিগতভাবে একমত, একটু সময়ের ব্যাপার। সবকিছুতে তো সময়, আমরা তো 16 বছর বঞ্চিত ছিলাম, এখন 16 দিনে তো হয়নি। এদিকে প্রশাসনকে ঢেলে সাজানো ও ডিসি ফিট লিস্ট সহ জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে একটি দল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে প্রস্তাবনাপত্র হস্তান্তর করেন। মুজাহিদ শুভ, এখন ঢাকা। ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে 23টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে 50,500 কোটি টাকার ঋণ নিয়েছে সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ। হাইকোর্টকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রুপটির আরও আর্থিক অনিয়মের ব্যাপারে তদন্ত চলমান রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে হাইকোর্টের পরবর্তী শুনানি 22 জানুয়ারি। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। দেশের বহুজাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠান বেক্সিমকো 1970 সালে যাত্রা শুরু, যাদের পণ্য রপ্তানি হয় 55টি দেশে। শেয়ার বাজারে রয়েছে সবচেয়ে বড় বিনিয়োগ। 70,000 কর্মীর প্রতিষ্ঠান বেক্সিমকো সবসময় আর্থিক খাতে আলোচিত ও সমালোচিত নাম। বেক্সিমকোর কর্ণধার সালমান এফ রহমান একাধিক মামলায় কারাগারে রয়েছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসাবে পরিচিত দাপুটে উপদেষ্টা। অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের আর্থিক খাতের একক নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ছিল সালমান এফ রহমানের হাতে। গ্রুপটির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িত থাকা ও বিপুল অঙ্কের ঋণ আত্মসাৎ করা।
চলতি বছরের নভেম্বর পর্যন্ত বেক্সিমকোর কাছে 23টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাওনা 50,500 কোটি টাকা। গ্রুপটির 188টি কোম্পানির মধ্যে 78টি কোম্পানির ঋণ নিয়েও পরিশোধ করেনি। বাংলাদেশ ব্যাংকের দেয়া এই প্রতিবেদন রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়। শুনানিতে কেন্দ্রীয় ব্যাংকের আইনজীবী জানান, দেশের আর্থিক খাতের এত বড় অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার। পরবর্তী শুনানির জন্য 22 জানুয়ারি দিন ধার্য করেছে উচ্চ আদালত। গ্রুপের অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর টোটাল লোন লায়াবিলিটি ছিল 50,098.3 করোড় টাকা, যার মধ্যে ক্লাসিফাইড ছিল 31,075.67 কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজ 16টা ব্যাংক এবং 7টা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন সংগ্রহ করেছে। বাংলাদেশ ব্যাংক অনেক আগেও বেশ কিছু অনিয়ম আইডেন্টিফাই করেছে, ইদানিং পরখ করতে গিয়ে বেশ কিছু অনিয়ম, এবং এই অনিয়মগুলো ইলিগালিটিস অ্যান্ড ইরেগুলারিটিস দুইটাই, অনিয়ম এবং বেআইনি, এই দুইটাই তারা আইডেন্টিফাই করেছে। বেক্সিমকো গ্রুপকে শুধু জনতা ব্যাংকে ঋণ দিয়েছে 24,000 কোটি টাকা, আর নিজের পরিবারের নিয়ন্ত্রণে থাকা IFIC ব্যাংক সহ রাষ্ট্রায়ত্ত সোনালী রূপালী ব্যাংক থেকেও নেওয়া হয়েছে বিশাল অঙ্কের ঋণ, যা বিতরণে কোনো ধরনের নিয়মকানুন মানা হয়নি। স্বেচ্ছাচারিতার সর্বোচ্চ একটা উদাহরণ ব্যাংকিং খাতে এটাকে বলা যায়, যে জনতা ব্যাংক যার ক্যাপাসিটি সে প্রায় 15-20 গুণ বা তার চেয়ে অধিক সে লোন দিয়েছে একজন কাস্টমারকে। যেটা তার লোন দেওয়ার ক্ষেত্রে তার পাবলিক মানি নিয়ে ডিল করার তার যে বাধ্যবাধকতা এবং যেই নিয়ম নীতি অনুসরণ কথা তা সে তোয়াক্কা তো করেনি, বরং সে নিজের মতো করে এমন ব্যবহার করছে যা তার স্বেচ্ছাচারিতার সর্বোচ্চ শিখরে উঠাইছে। আর্থিক অনিয়ম দুর্নীতির তদন্ত সহ বেক্সিমকো গ্রুপ পরিচালনার জন্য আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছে সরকার। জাহিদ হাসান, এখন, ঢাকা। শেখ হাসিনা ও শেখ রেহানা সহ তাদের পরিবারের 5 সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে দুদকের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের $500 কোটি লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট করা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক অনিয়ম নিয়ে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন এই তথ্য জানিয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল ওরফে নদীসহ 4 জনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নদীকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে তাকে আদালতে হাজির করা হয়। এদিন একই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজল সহ 4 জনকে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এরা সবাই শুক্রবার ধানমন্ডি এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা গেছে। সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত 23 অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। কলাবাগান থানা একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিশিতা ইকবাল নদী, আলফাতারা কাজল, শোভন মজুমদার এই 3 জনকে, এদের অর্থদাতা কে, ইন্ধনদাতা কে এবং এদের পৃষ্ঠপোষকতা কে করছে এগুলি বের করানোর জন্য তাদের জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় বক্তব্য শোনার পর তাদের বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য প্রদান করেন। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে সংগঠন করার অধিকার একটি কনস্টিটিউশনাল রাইট, আর্টিকেল 38 অনুযায়ী, এবং সেই অনুযায়ী একটা মানুষ যে কোনো সংগঠন করতেই পারে, যেহেতু এটা একটি নিষিদ্ধ সংগঠন নয়। ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হয়েছে বর্তমানে, কিন্তু তারা কোনো ছাত্রলীগের স্লোগান দেয়নি, ছাত্রলীগের ব্যানারে কোনো মিছিল দেয়নি, সেহেতু আসলে তারা এইটার সাথে কোনোভাবে সম্পৃক্ত নয়। প্রায় 11 ঘন্টা পেরিয়ে গেলেও শেষ হয়নি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় লাইনচ্যুত জামালপুর কমিউটার ট্রেনের একটি বগির উদ্ধার কাজ। লাইনচ্যুত বগি সরাতে এখনও কাজ করছে উদ্ধারকারী রিলিফ ট্রেন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন বগি উদ্ধার কার্যক্রম শেষ হতে আর কত সময় লাগতে পারে, এ বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, সেই সাথে জানাবেন ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে কিনা।
ময়মনসিংহ রেল স্টেশনে প্রায় 12 ঘন্টা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই রেল স্টেশনে যে একটি বগি লাইনচ্যুত হয়েছে সেই বগিটি উদ্ধার হয়নি। এখানে উদ্ধারকর্মীরা কাজ করছেন দীর্ঘক্ষণ ধরে, কিন্তু এই বগিটি এখনও উদ্ধার করতে পারেননি। আমরা দেখেছি যে এখানে রেল স্টেশনের 1 নম্বর লাইনে এই ট্রেনের বগিটি লাইনচ্যুত হয় এবং এই লাইনচ্যুত হওয়ার পর থেকে কিন্তু উদ্ধারকর্মী তারা কাজ করছেন এবং কেওয়াটখালী লক্ষ্যশেড থেকে এখানে উদ্ধারকারী ট্রেন এসেছে, কিন্তু এখন পর্যন্ত এই বগিটি উদ্ধার করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এই যে বগিটি লাইনচ্যুত হয়েছে এটি কিন্তু বেশ বিপজ্জনকভাবে লাইনচ্যুত হয়েছে এবং এই বিপজ্জনকভাবে লাইনচ্যুত হওয়ার কারণে কিন্তু তারা এখনও সেই উদ্ধার কাজটি সমাপ্ত করতে পারেননি। প্রায় 10 ঘন্টা পর দাঁড়িয়ে থাকা যে বগিটি ছিল এটির সাথে যে লাইনচ্যুত বগিটির কানেকশন ছিল সেটি কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে প্রায় 10 ঘন্টা পর। এখন এভাবেই ফেলে রাখা হয়েছে এবং পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করে কিন্তু এটি উদ্ধার করবে। এবং এই আজকে সকাল 7:45টার দিকে কিন্তু জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ময়মনসিংহ রেল স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই লাইনচ্যুত হয় একটি বগি। ইঞ্জিন সহ 2টি বগি চলে যাওয়ার পরে একটি বগি লাইনচ্যুত হয় এবং এরপরে বেশ কিছুক্ষণ পর কিন্তু উদ্ধারকারী ট্রেন আসে এবং ট্রেনের লাইনচ্যুত হওয়ার সময় কিন্তু এখানে ট্রেনের গতি বেশি ছিল, যার কারণে লাইনটা বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং এই ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে উদ্ধারকারী ট্রেন এই ক্ষতিগ্রস্ত বগির পাশে নিয়ে আসা হয়। সে কিন্তু উদ্ধার কাজ চলছে, কিন্তু এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত উদ্ধার কাজ হয়নি। এখানে এই দুর্ঘটনার কারণে কিন্তু ময়মনসিংহ রেল স্টেশনের 1 নম্বর এবং 2 নম্বর যে লাইন, এই দুটি লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু অন্যান্য লাইনগুলি ভালো থাকার কারণে কিন্তু বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, অর্থাৎ ময়মনসিংহ থেকে জামালপুর, ঢাকা, ভৈরব এবং নেত্রকোনায় চলাচলকারী ট্রেনগুলো চলাচল করছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে এটি কিন্তু কেউ বলতে পারছেন না। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে এই বিষয়ে তদন্ত কমিটি গঠিত হবে এবং রিপোর্ট পাওয়ার পরেই কিন্তু তারা বলতে পারবেন যে আসলে কখন এই কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে কখন নাগাদ এটি উদ্ধার কাজ শেষ হবে সেটিও কিন্তু এখনও তারা বলতে পারছেন না। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ রেল স্টেশন থেকে সর্বশেষ। ঢাকা জয়দেবপুর রুটে শুরু হয়েছে কমিউটার ট্রেন চলাচল। এই রুটে চলবে 4 জোড়া কমিউটার ট্রেন। সকালে গাজীপুরের জয়দেবপুর স্টেশনে ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। সংশ্লিষ্টরা জানান ভোর 5টায় ঢাকা থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ট্রেনটি। সবশেষ ট্রেন জয়দেবপুর থেকে ছাড়বে রাত 9:45 ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে এই ট্রেন। তবে প্রতি শুক্রবার তুরাগ কমিউটার এবং শনিবার বন্ধ থাকবে জয়দেবপুর কমিউটার ট্রেনটি। দেশের বাইরের প্রসঙ্গ, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ হওয়া সত্ত্বেও অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবার একদিনেই হত্যা করা হয়েছে 1/2 শতাধিক বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ বাসিন্দাদের এই হাজারি কিছুতেই থামছে না। 435 দিনের চলমান আক্রমণের বর্বরতার মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন স্কুল ভবন ও আশ্রয় শিবিরে ঠাঁই নিয়ে বাস্তুচ্যুত অসহায় ফিলিস্তিনিদের টার্গেট করে চালানো হচ্ছে হত্যাযজ্ঞ। শনিবার একদিনের হামলায় প্রাণ গেছে বহু মানুষের। এতে এ পর্যন্ত গাজায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 45,000-এ। ইসরায়েলি বাহিনীর গণহত্যা থেকে মুক্তি চায় সর্বস্ব হারানো অসহায় ফিলিস্তিনিরা। স্বামী, সন্তান, প্রিয়জন হারিয়ে অনেকেই এখন নিঃস্ব। তার উপর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটে ধুঁকছেন 20 লাখেরও বেশি বাস্তুচ্যুত বাসিন্দা। يعني احنا خلف النزحين، يعني من مكان لمكان، يعني بنعاني والله بنعاني، يعني سبنا بيوتنا وسبنا يعني روح اخوي استشهد بالحرب. يجعل اللي شفناه تشوفوه اضعاف مضاعفه، تنحرم من الاكل والشرب والهواء، تنحرم من الجنه وسمت هواها يا গাজা উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি বাসিন্দা নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। এই অবস্থায় হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি নিয়ে এখনও শঙ্কায় ইসরায়েলিরা। অথচ নেতানিয়াহু প্রশাসন যুদ্ধ বন্ধে স্থায়ী কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্রমশ ক্ষোভ বাড়ছে সাধারণ ইসরায়েলিদের মধ্যে, যার কারণে জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে প্রতি শনিবার জড়ো হন হাজার হাজার ইসরায়েলি।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসী মনোভাবের কারণে তীব্র থেকে তীব্র হচ্ছে সরকার বিরোধী অবস্থানও। To give back the keys and he has to go to the prison by an opinion. Want the hostages brought back home, even at the cost of the end of the war. গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানোর বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মিশর আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির কার্যালয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এর সাথে শেষ করছি সান্ধ্যবাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। রাত পোহালে বিজয় উদযাপন শুরু, ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, রাজধানী জুড়ে আলোকসজ্জা। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময় প্রয়োজন, সেটি জানার অধিকার জনগণের রয়েছে। সংস্কারে সরকারের কত সময় প্রয়োজন জানতে চায় জনগণ, বললেন তারেক রহমান। ৭ বছর পর জনসভায় আসছেন খালেদা জিয়া। বেতন বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, মহার্ঘ ভাতার হার নির্ধারণে কমিটি গঠন, পাবেন পেনশনভোগীরাও। এবং বাংলাদেশি পণ্য নিতে আগ্রহ পূর্ব তিমুরের ব্যবসায়ীদের, বিনিয়োগের আহ্বান প্রেসিডেন্ট রামোস হত্যার। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।